মহারাজ, আজ মাসের শেষ দিন এবং যথারীতি আমাদের সামরিক শক্তি পর্যালোচনা করতে হবে। নিশ্চয়ই মহামন্ত্রী, আর এটা খুব জরুরি, আর এটা পুরো রাজ্যের শক্তি বাড়ানোর জন্য খুব জরুরি আছে। মহারাজ, আমাদের দক্ষিণ দিকে ছোট ছোট রাজ্য রয়েছে যেগুলোর সাথে কোনো হুমকি নেই। পশ্চিম দিকে মৈত্রপূর্ণ রাজ্য রয়েছে, সেখান থেকেও কোনো হুমকি নেই, এবং পূর্ব দিকে রয়েছে বিজয়নগর। মহারাজ, সেই সময়ের পর থেকে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, কোনো অপ্রীতিকর কার্যকলাপের খবর নেই। খুব ভালো কথা। এর জন্য আমরা ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাচ্ছি। তেনালিরামকেও ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় যুদ্ধটাকে তার বুদ্ধি দিয়ে আটকে দিল। হ্যাঁ, উনার ওই বুদ্ধির জন্য আমরা সর্বদা উনার কাছে কৃতজ্ঞ থাকব। একদম ঠিক বলেছেন মহারাজ। যদি তেলানীরাম পুরো পরিস্থিতি বুঝে সেই বার্তা না দিতেন তবে যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল। মহামন্ত্রী মশাই, যে বন্ধুত্ব এবং সম্প্রীতির বার্তা তেনালিরাম যে নিয়ে এসেছে, আমাদের সেটা টিকিয়ে রাখতে হবে। ঠিক আছে মহারাজ। তাহলে একটা কাজ করুন মন্ত্রী মশাই, আমার তরফ থেকে একটা চিঠি লিখুন মহারাজকে, আর উনাকে এই শান্তিনগরের আমাদের বিশেষ অতিথি হয়ে আসবার জন্য অনুরোধ জানান, আর সাথে একটা থালার মধ্যে দামি দামি গয়না সব পাঠান উনাকে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিক বলেছেন। আর সাথে 3টা অভিনব ফুলদানিও উনাকে পাঠিয়ে দিন। মিশরীয় ব্যবসায়ীরা আপনাকে যেগুলো উপহার দিয়েছিল সেই 3টি ফুলদানি? হ্যাঁ, ওটাই। কিন্তু সেগুলো যে খুবই দুর্লভ ও দামি। মহামন্ত্রী মশাই, একজন অভিনব নতুন বন্ধুকে অভিনব উপহারই দেওয়া উচিত। ঠিক আছে মহারাজ, আপনি যা চান তাই হবে। আমি আজই আমাদের রাজদূতকে দিয়ে আপনার উপহার সেখানে পাঠানোর ব্যবস্থা করব, এবং 3টি ফুলদানিও। ধন্যবাদ, ধন্যবাদ। এবার আপনারা নিজের নিজের আসন গ্রহণ করুন। মহারাজের জয় হোক। বলো, কি হয়েছে? মহারাজ, শান্তিনগরের রাজদূত আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। তিনি শান্তিনগরের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছেন। শান্তিনগরের মহারাজ আমাদের চিঠি পাঠিয়েছেন। ঠিক আছে, ওই উপহারগুলোকে এক্ষুনি আমার সামনে নিয়ে এসো। মহারাজ, বিজয়নগরের জয় হোক। মহারাজ, আমাদের মহারাজ আপনার জন্য এই কিছু উপহার আর একটি পত্র পাঠিয়েছে। খুব ভালো, খুব ভালো। উনার উপহার তো আমি স্বীকার করব, কিন্তু প্রথমে চিঠিটা দিন। রাজদূত, শান্তিনগরের মহারাজকে বলুন, আমার উনার বন্ধুত্বপূর্ণ এই চিঠি পড়ে খুব ভালো লাগলো। আমি শান্তিনগরের নিমন্ত্রণ রক্ষার জন্য অবশ্যই চেষ্টা করব। আর মহারাজ,
3টি ফুলদানি আছে। মহারাজ, এই ফুলদান খুব মূল্যবান। এটা আমাদের মহারাজকে মিশরের একজন ধনী ব্যবসায়ী দিয়েছিলেন। মৃত্যুদণ্ড দিয়ে দেবে খুনি এই ফুলদানি, এটাই সেই খুনি ফুলদানি, সামনে থেকো খুনি এই ফুলদানি। বাহ, কি সুন্দর উপহার! আমি এত সুন্দর ফুলদানি আগে কখনো দেখিনি। আমার মনে হয় পুরো দুনিয়াতে সব থেকে সুন্দর ফুলদানি এটাই। মহারাজ, আপনাকে সবসময় আপনার সাথে শান্তিনগরের রাজার বন্ধুত্বের কথা যেন সবসময় মনে পড়ে। একদম একদম, আমি এই বিষয়টি মাথায় রাখব। এগুলি একজন বন্ধুর স্মৃতি এবং সহযোদ্ধার অংশ হিসেবে আমার মহলে সারা জীবন শোভা পাবে। আমি এগুলো দেখাশোনার জন্য একজন খাস চাকরকে সব সময় নিযুক্ত করে দেব, যার কাজ শুধুমাত্র এদের সৌন্দর্য এবং সুরক্ষা করাই হবে মূল কাজ। মহারাজ, এবার অনুমতি দিন, আমি আসছি। মহামন্ত্রী মশাই। হুকুম মহারাজ। এই 3টি ফুলদানি কোনো বিশেষ চাকরের অধীনে প্রদান করুন, আর ওকে অবশ্যই বলুন যে এদের সৌন্দর্য এবং সাফাইতে কোনো রকম যেন ফাঁকি না থাকে। আর যদি এমনটা না হয়, আর যদি কোনো ফুলদানি ভেঙে যায়, তাহলে ওই চাকরকে সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুর সাজা শোনানো হবে। আমার এই আদেশ যেন শক্তভাবে পালন করা হয়। যেটা মহারাজের হুকুম। মৃত্যুদণ্ড দিয়ে দেবে খুনি এই ফুলদানি, এটাই সেই খুনি ফুলদানি, সামলে থেকো খুনি এই ফুলদানি। মহারাজের জয় হোক। তুমি এখানে কি করছো? তুমি তো সেই ফুলদানির ঘরের বাইরের পাহারায় ছিলে, তাই না? আগে হ্যাঁ মহারাজ। তাহলে এখানে কি করছো? মহারাজ, আমি আপনাকে এই কথাটা জানাতে এসেছি যে ভবানীর হাতে একটি ভুল হয়ে গেছে মহারাজ। ভুল? তাহলে কি সেই ফুলদানি ভেঙে গেছে? আগে হ্যাঁ মহারাজ। তাহলে এক্ষুনি ওকে নজরবন্দি করো, আর কোতোয়ালকে বলো যে ওকে যেন এক্ষুনি ফাঁসিতে উঠানো হয়। আজ্ঞা মহারাজ। দাদা, আমি ভবানী দাসের স্ত্রী, যাকে মহারাজ এখানে নজরবন্দি করার আদেশ দিয়েছেন। ধৈর্য ধরো বোন। আমি এবার কি করি? দাদা, কোনো পথ দেখান। আমি কি বা করতে পারি
আমি তো শুধুমাত্র একজন সাধারণ পাহারাদার। আমার কি হবে এবার? কি করব আমি? কিভাবে বাঁচাবো আমার স্বামীকে? বোন, এখন তো আর কোনো রাস্তা নেই। এখন যাই হবে সবই উপরওয়ালার হাতে। কিন্তু আমার সাথে তিনি কিভাবে এত নিষ্ঠুর হতে পারেন? আমি মহারাজ কৃষ্ণদেব রায়ের রাজ দরবারে গিয়ে ওনার সামনে মাথা ঠুকে মারা যাব। দেখো বোন, রাজকাজের মাঝে এরকম কাজের জন্য কোনো সময়ই হয় না। তুমি যদি যেতেই চাও তো তুমি তেনালি রামের কাছেই যাও। তবে আমি তো শুনেছি যে তিনি কাজের চেয়ে কথাই বেশি বলেন। হ্যাঁ, তবে তার কথায় অনেক কাজ সম্ভব হয়। যদি কেউ তোমাকে এখন সাহায্য করতে পারে, শুধুমাত্র তেনালি রামই আছে। বেশ, যদি তেনালিরাম মহাশয় আমায় কিছু সাহায্য করতে পারেন তবে আমি এক্ষুনি ওনার কাছে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। তেনালিরাম মশাই, আমি আপনার সামনে হাত জোড় করছি, দয়া করে আমার স্বামীকে বাঁচিয়ে নিন। দেখো, তোমাকে আমি এখনই বললাম যে তোমার এই সমস্যার সমাধানের জন্য কোনো রাস্তা আমার ঠিকমতো জানা নেই। কিন্তু লোকে বলে যে আপনি সবকিছুরই শেষ ভরসা। দেখো, এই বিষয়টা রাজার যে সম্পত্তি তার ক্ষেত্রে ক্ষতিকারক। রাজা তো শাস্তির বিষয়ে আগেই বলেছিলেন, আর এই শাস্তির কথা আজকে বলেনি। যখন তাকে কাজে নিযুক্ত করেছিল তখনই তাকে বলে দেওয়া হয়েছিল। আপনিও আমার আশা ভরসা শেষ করে দিচ্ছেন। আর আমি যে বিষয়ে কিছু করতে পারবো না সেটা আমার বলে দেওয়াটাই উচিত। হ্যাঁ, আমি তোমার স্বামীর সাহায্যের জন্য একটা উপায় বলতে পারি। এর জন্য তোমার স্বামী হয়তো নাও বাঁচতে পারে, কিন্তু তার আগে কিছু ভালো কাজ অবশ্যই করে যেতে পারবে। ঠিক আছে, সেটাই বলুন তবে। মৃত্যুদণ্ড দিয়ে দেবে খুনিয়ে ফুলদানি, এটা সেই খুনি ফুলদানি, সামলে থেকো খুনি এই ফুলদানি। ধন্যবাদ, ধন্যবাদ। এবার আপনারা নিজের নিজের জায়গা বসুন। মহারাজের জয় হোক। বলো পাহারাদার, কি খবর আছে ভবানীর? ওকে এখনো ফাঁসি দেওয়া হয়েছে কি হয়নি? আজ্ঞে না মহারাজ, তাকে কাল সকালে ফাঁসি দেওয়া হবে। সে কারণে আজ যখন তাকে এটা জানানো হয় তখন সে বলে যে তার একটি শেষ ইচ্ছা আছে। একজন ফাঁসির আসামির শেষ ইচ্ছে পূরণ করা তো মানবিকতারও কাজ। আর
কর্তব্য। ওর শেষ ইচ্ছা পূরণ করা হোক। তবে মহারাজ, এতে একটি সমস্যা আছে। কি সমস্যা? ভবানী তার শেষ ইচ্ছা রাজসভার সবার সামনে বলতে চায়। শেষ ইচ্ছা আমার সামনে বলতে চায়? ঠিক আছে, একজনের শেষ ইচ্ছা তার মনে যেন গেঁথে না থাকে, ওকে সবার সামনে নিয়ে আসা হোক। আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। বলো ভবানী, কি আছে তোমার শেষ ইচ্ছা? মহারাজ, আমি শুধু শেষবারের মতো সে দুটো ফুলদানি দেখতে চাই। আচ্ছা, খুব বিচিত্র এই ইচ্ছা, কিন্তু তবুও আমি এটার পূরণ করব। ওই দুটো ফুলদানি নিয়ে আসা হোক। আজ্ঞা মহারাজ। ভবানী, একটা কথা বলো, তুমি তোমার শেষ ইচ্ছায় অন্য কিছু চাইতে পারতে। এই ফুলদানির জন্যই তোমাকে কিন্তু ফাঁসি দেওয়া হচ্ছে, আর তুমি এই ফুলদানিকেই দেখতে চাইছো। মহারাজ, আপনার এই প্রশ্নের উত্তর আমি ফুলদানি আনার পরে দেব। ঠিক আছে, এই দেখো এসে গেছে তোমার এই দুই ফুলদানি। খুনি এই ফুলদানি, খুনি এই ফুলদানি, মৃত্যুদণ্ড দিয়ে দেবে খুনি এই। বেয়াদব, এটা কি করলি তুই? মহারাজ, আমি তো জীবনে কোনোদিনও পুণ্য কাজ করিনি, কিন্তু আজ করলাম। মহারাজ, আপনার ফুলদানি ভাঙাতে সেটার দেখাশোনা করার লোককে ফাঁসি দেওয়ানোর এই আদেশটি আমাকে এটি ভাবতে বাধ্য করে দিয়েছে যে যে রাজা এটাও বুঝতে পারে না যে কাছের জিনিস কখনো না কখনো তো ভাঙবেই। তো সেই রাজা আজকে তো শুধু আমাকে, কালকে আরো দুই লোককে মৃত্যুর শাস্তি শুনিয়ে দেবে। মহারাজ, এটা ফুলদানি নয়, হত্যাকারী ফুলদানি ছিল। এই জন্য মহারাজ, আমি ভেবেছিলাম যে এখন তো আমি মরতেই যাচ্ছি, কেননা যেতে যেতে নিজের জীবনের একটা ভালো কাজ করে যাই, আরো দুইজন লোককে মৃত্যুর শাস্তি থেকে আমি বাঁচাতে পারি। আপনি 3টি ফুলদানি ভাঙার স্বার্থে আমাকে তো 3বার ফাঁসি দিতে পারবেন না, কিন্তু আমি তো 2টি নির্দোষ মানুষের প্রাণ অবশ্যই বাঁচিয়ে নিলাম মহারাজ, অবশ্যই বাঁচিয়ে নিয়েছি। মহারাজ। বলো। মহারাজ, এই 3টি ফুলদানি সত্যি আমার ভীষণ প্রিয় ছিল। আমি দিনে অনেকবার তাদের দেখতাম আর পরিষ্কার করতাম আর ভালোবাসতাম। তাদের ভাঙার জন্য আমি খুবই দুঃখিত মহারাজ। ভবানী, আমি তোমার বুদ্ধির প্রশংসা করছি। এটা আমারই ভুল ছিল যে জিনিস ঠুমকো, সেই জিনিস ভুলবশত ভেঙে যাওয়ার জন্য একজন মানুষকে ফাঁসিতে চড়ানো, বিশেষ করে সে যখন নিজেই তার রক্ষাকর্তা, হৃদয়বান। আমি তোমার মৃত্যু সাজা খারিজ করলাম। যাও, এখন থেকে তুমি মুক্ত। আপনি মহান মহারাজ, আপনি সর্বদা খুশি থাকবেন মহারাজ, আপনি সর্বদা খুশি থাকবেন। থামো ভবানী। আজ্ঞে মহারাজ। তুমি মুক্তি পেয়ে তেনালিরামের পা কেন ছুলে? মহারাজ,
মহারাজ, ব্যাপারটা ছিল যে কি, সত্যি সত্যি বলো, না হলে এই ক্ষমা ফেরত নেওয়া হবে। বাস মহারাজ, আমি এটা বলতে পারবো না। আপনি চেয়েও আমাকে আবার ফাঁসির আদেশ শুনিয়ে দেন। সত্যি সত্যি বলো, তোমাকে এই শেষ ইচ্ছার কথা তেনালি রামই বলেছিল, তাই না? মহারাজ, আমি এটাও বলবো না মহারাজ। ঠিক আছে, আমি বুঝলাম। বিগত বেশ কিছু সময় ধরেই আমি এটাই ভাবছিলাম যে এত পরিপক্ক বুদ্ধি ভবানীর হতে পারে না। এটা নিশ্চয়ই কোনো বুদ্ধিমান এবং শান্তশিষ্ট মাথারই তৈরি বুদ্ধি। তেনালি রাম, তুমি শুধু কেবল বুদ্ধিমানই না, সত্যি সত্যি তুমি দূরদর্শী সম্পন্ন। আমাদের গর্ব হয় যে তোমার মতন একজন রত্ন আমাদের এই সভায় উপস্থিত আছে। Taka